হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস অষ্টম শ্রেণীর যে ঘনফল নির্ণয় সংক্রান্ত কোষে দেখি 5.1-এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, অঙ্কগুলি করাবার আগে আমি তোমাদের কিছু বলে দিচ্ছি। ঘনফল জিনিসটা কি হয় আমরা তো জানি। কি হয় ঘনফল? মানে হচ্ছে, মনে করো a⁻3, ঠিক আছে? মানে হচ্ছে এটা হচ্ছে এ এর ঘনফল, বা আমরা একে বলি a³ বলি, এরকম বলি না, যে a³ বলি এটাকে। এবার এই যে a³ এটাই হচ্ছে a এর ঘনফল। মানে কি, যদি তোমাকে বলে যে b এর ঘনফল বের করো, b এর ঘনফল মানে হচ্ছে b এর মাথায় কিউব, মানে b কে 3 বার গুণ করা, ঠিক আছে? এইটা হচ্ছে b এর ঘনফল। একই রকমভাবে তোমাকে বলে দেওয়া থাকবে 6 এর ঘনফল। 6 এর ঘনফল বের করো। 6-এর যদি ঘনফল বের করতে হয় তখন তুমি কি করবে? বললাম, যখন ঘনফল বের করতে হবে তখন 6-এর মাথায় 3 লিখবো। 6-এর মাথায় 3 লেখা মানে কি, 6কে 3 বার গুণ করতে হবে এইভাবে, ঠিক আছে? যে মানটা বেরাবে সেটা এখানে বসাবে। এইটা এইভাবে হচ্ছে ঘনফল নির্ণয় করতে হয়, ঠিক আছে? এবার ঘনফলটা এভাবে করলাম। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, তোমাদের এই ঘনফল অঙ্কগুলো করার আগে তোমাদের ঘনফলের অনেকগুলো, ঘনফলের আমি লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করে রাখবে। এক থেকে 15 ঘনফল পর্যন্ত আমি লিখে দিচ্ছি, সেটা তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? 15 পর্যন্ত মুখস্থ করার চেষ্টা করবে, না পারলে 10 পর্যন্ত মাস্ট তোমরা মুখস্থ করবে। মুখস্থ না করলে অঙ্কগুলো করতে দেরি হবে, ঠিক আছে? 1-এর কিউব মানে কি, 1কে 3 বার গুণ করা। 1কে 3 বার গুণ করলে এক এক হবে। 2-এর কিউব, এগুলো তোমরা গুণ করে করে দেখতে পারো। আমার মানটা মনে আছে বলে আমি বসিয়ে দিচ্ছি। 2কে 3 বার গুণ করে দেখবে আর আসবে। 3-এর কিউব, 3কে 3 বার গুণ করে দেখবে 27 আসবে। 4-এর কিউব, 4কে 3 বার করে গুণ করে দেখবে 64 আসবে। আমার মানটা মনে আছে বলে আমি লিখে দিচ্ছি। কেউ যদি না বুঝতে পারো, মানে কেউ যদি না এগুলো করতে পারো, তখন কী করবে নাকি, 4-এর কিউব তো 4কে আমি 3 বার করে গুণ করে দেখবো, এইভাবে দেখবে 64 আসবে। এইভাবে শুধু জাস্ট এইভাবে অঙ্কগুলো হবে। 5-এর কিউব, 5-এর কিউব হচ্ছে 125 হয়। 6-এর কিউব হচ্ছে 216। 7-এর কিউব হচ্ছে 343। 8-এর কিউব হচ্ছে 512। 9-এর কিউব হচ্ছে 725। আর 10-এর কিউব হচ্ছে 1000, ঠিক আছে? আর এই 10 পর্যন্ত মুখস্থ রাখবে, ঠিক আছে? আমি 15 পর্যন্ত লেখাচ্ছি না, 10 পর্যন্ত মুখস্থ রাখলেই অনেক অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি একবারে অঙ্ক চলে আসতেছি। অঙ্ক কি বলেছে দেখো, একে দাগের অঙ্কটা করার দরকার হয় না, একবারে 2 দাগ থেকে করতেছি। 2 দাগের অঙ্কটা কি বলেছে, সুমন্ত কয়েকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে, ঠিক আছে? কি বলেছে, সুমন্ত 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করেছে। ঘনকের একটা উদাহরণ হচ্ছে, এক কথায় তোমরা আমাদের ভাববে লুডুর ছক্কা, লুডুর যে গুটিটা হয় সেইটা হচ্ছে ঘনক, ঠিক আছে? তাহলে সেই 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করেছে। মোনামি ওই ঘনকগুলিকে জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করেছে। ওই যে লুডু ছক্কাগুলোকে, অনেকগুলো লুডু ছক্কাকে জুড়ে 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 কী করছে, একটা বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যাকে ঘনকের ক্ষেত্রে মোনামি বড় ঘনক তৈরি করতে পারবে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মোনামি বড় ঘনক তৈরি করতে পারবে, ঠিক আছে? মানে ঘনক হবে, এই সংখ্যাগুলো কখন ঘনক হবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে যদি অঙ্কটা করি, এইগুলো বলছে এগুলো দ্বারা কোনটায় ঘনক তৈরি করা যাবে। ঘনক তৈরি করা যাবে মানে কি, এই সংখ্যাটার ঘনফল থাকতে হবে। কি বললাম, এই সংখ্যাটার ঘনফল থাকতে হবে, তবে হচ্ছে ঘনক তৈরি করা যাবে। আবার এই প্রত্যেকটা সংখ্যা যাদের যাদের ঘনফল থাকবে তাদেরই কেবলমাত্র ঘনক তৈরি করা যাবে তাদের দিয়ে, বাকিদের যাবে না। তাহলে অঙ্কগুলো কীরকম করতে হয় দেখো, অঙ্কগুলো খুব সহজ। কীরকম করতে হয় বলতেছি দেখো, কোষে দেখি 5.1, 2 দাগের অঙ্কটা, 2 দাগের একটা কী বলেছে, 100 দ্বারা ঘনফল তৈরি করা যাবে না, ঠিক আছে? বা 100টা একটি ঘনক না, ঘনক নয়। তাহলে প্রথমে যা দেওয়া থাকবে তাকে উৎপাদকে ভাঙবো। উৎপাদকে ভাঙলে আমরা জানি, 2-এ ভাঙলে কত হয়, 5-এ দিলে 10 হয়ে যাবে, একটা শূন্য লাভলে। আবার 2-এ দিলে কত হবে, 25।
আবার 2 দিলে কত হবে 5 5। তাহলে এই সংখ্যাটাকে লিখব 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 5। এবার দেখো কটা 2 এর গুণফল আছে, দুটো 2 এর গুণফল মানে 2 এর স্কোয়ার। কটা 5 এর গুণফল আছে, আমরা তো জানি 5 এর স্কোয়ার সমান কি লিখি, দুটো 5 এর গুণফল লিখি। তাহলে দুটো 5 এর গুণফল মানে কি 5 এর স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কি জানি ঘনক কখন হয়, যখন 5 এর কিউব আসবে আর যখন 2 এর কিউব আসবে তখন ঘনক হয়। কিন্তু এখানে কি আছে 2 এর স্কোয়ার দেওয়া আছে আর এখানে কি 5 এর স্কোয়ার দেওয়া আছে, তাহলে কি 100 একটা ঘনক নয় বা পূর্ণ বা 100টাই হচ্ছে কারো ঘনফল নয়। তাহলে বলে দেবো 100 সংখ্যাটি একটি পূর্ণ ঘনক নয়, 100 সংখ্যাটি একটি পূর্ণ ঘনক নয়। কীভাবে বের করতে হবে বোঝা গেছে তো নিশ্চয়ই। আমি পরে অঙ্কটা করাচ্ছি, পরে অঙ্কটা দেখে বুঝতে পারবে। পরে দেখা যাচ্ছে 1000, ঠিক আছে। তাহলে 1000কে ভাঙবো উৎপাদকে তো ভাঙতে আমরা জানি। 1000কে যদি 2 ভাঙো কত হবে, একবারে 10-এ ভাঙবো। 1000কে 10-এ ভাঙলে কত হবে 100, ঠিক আছে। আবার যদি 10-এ দাও কত হচ্ছে 10। তাহলে 1000 সমান কি লিখতে পারি 10 গুণিতক 10 গুণিতক 10। কটা 10-এর গুণফল, 3টে 10-এর গুণফল মানে 10⁻³ লিখতে পারি, ঠিক আছে। তাহলে 10⁻³ যদি 3 হয়ে যায়, এখান থেকে আমি কি বলেছিলাম যে কোনো সংখ্যার মাথায় যদি 3 থাকে, ঠিক আছে, সেটাই হচ্ছে ঘনফল। তাহলে কি এটি একটি পূর্ণ ঘনক সংখ্যা হবে। তাহলে লিখে দেবো 1000 সংখ্যাটি একটি পূর্ণ ঘনক সংখ্যা। শুধু দেখে নেবে জাস্ট, আমাদের যা দেওয়া থাকবে সেটাকে উৎপাদকে ভাঙবো, ভাঙা পরে জাস্ট দেখবো সংখ্যাটি মাথায় 3 আসছে নাকি। যদি না 3 আসে সেটি হচ্ছে পূর্ণ ঘনক সংখ্যা হবে না, আর যদি 3 এসে যায় তখন হচ্ছে পূর্ণ ঘনক সংখ্যা হবে। কারণ ঘনফল মানে হচ্ছে এক কথায় কিউব, মানে 3 নিয়ে আসতে হবে মাথায়। তাহলে দেখো এর মাথায় তো 3 চলে এসছে, হয়ে যাবে এটা। এরপরে 3-এর দাগের অঙ্ক, 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, এইটা দেওয়া আছে, ঠিক আছে। এটাকে প্রথমে আমি 11 দিয়ে দেবো। 11 দিলে দেখো কত হবে, ভাগ করে দেখো, 1-এ দিলে 11, 2 3, 2-এ দেবো 22, তারপর কত হবে 1 1, আবার 1-এ দিলে 11, ভাগ চলে যাচ্ছে। তাহলে 121, আবার একে 11 দেবো। 121কে 11 দিলে কত হবে, প্রথমে 1-এ দেবো, 12 থেকে 1 এখানে 1 ভাগ করি দেখো, বুঝতে অসুবিধা হলে তোমরা ভাগ করে দেখবে। 11কে 1 দিয়ে ভাগ করলে 11, 1 1, আবার 1 দিয়ে ভাগ করলে 11, কত আসতেছে 11, ঠিক আছে। তাহলে এইটা মানে কি, এটা মানে লিখতে পারি 11 গুণিতক 11 গুণিতক 11। মানেটা কি 11 কটা গুণফল আছে, 3 বার গুণ করা আছে 11, তাহলে 11⁻³ লিখতে পারি। এটা যদি 11⁻³ হয় তাহলে কি এই 1331 সংখ্যাটি একটি পূর্ণ ঘনক সংখ্যা হবে। সংখ্যাটি একটি পূর্ণ ঘনক সংখ্যা, তাই না। কারণটা কি 11 মাথায় 3 চলে এসছে, আমি তো বলেছিলাম 3 নিয়ে আসতে হবে আমাদের কোনোভাবে। এরপরে 4-এর দাগের অঙ্ক 1210, হ্যাঁ 1210 দেওয়া আছে। 1210কে ভাঙো, এটাকে প্রথমে 2-এ দাও, 2-এ দিলে কত হবে, 2-এ দিলে হবে 6, এখানে 0, তারপর এখানে কত হবে 5। আবার যদি 5-এ দাও, 5-এ দিলে কত হবে 1, তারপর কত হচ্ছে 10 হচ্ছে, 5 2 10, তারপরে 1। এরপরে 11 দাও, 11 দিলে 11। তাহলে 1210কে সংখ্যাটা কি লিখতে পারি 2 গুণিতক 5 গুণিতক 11 গুণিতক 11, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটার সময় কি হবে, 2 তো একবার আছে পড়ে থাকবে, 5 তো একবার আছে পড়ে থাকবে, 11টা কবার আছে 2বার আছে, তাহলে 11 মাথায় 2 লিখবো, ঠিক আছে। এবার দেখো 11 মাথায় তো 2 আসতিছে, কিন্তু 3 কি আসছে, আমাদের কি নিয়ে আসা দরকার ছিল, আমাদের নিয়ে আসা দরকার ছিল 3। তাহলে 11 মাথায় যখন 2 আসতিছে, 3 তো আসছে না। তাহলে আর দেখো 2-এর মাথায় কত আছে, কিছু মানে 1 আছে, 5-এর মাথায় কিছু মানে কত আছে 1 আছে। প্রত্যেকটার মাথায় আমাকে 3 নিয়ে আসতে হবে, যেহেতু 3 নেই সেই জন্য আমরা বলে দিতে পারি এই 1210 সংখ্যাটি পূর্ণ ঘনক সংখ্যা হবে না, পূর্ণ ঘনক
সংখ্যা হবে না। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে দেখো এই ভিত দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। আমি 6 দাগের অঙ্কটা করে দিচ্ছি, একটা মতো তোমরা নিজেরা করবে, নিজেরা করলে দেখবে ভালো করে আরও ভালো করে বুঝতে পারবে অঙ্কগুলো, ঠিক আছে। আমি দেখো 6 দাগের অঙ্কটা করাচ্ছি। 6 দাগের অঙ্কটা কী বলেছে, 2700 দেওয়া আছে। এই যে 6 দাগের অঙ্কটা 2700 দেওয়া আছে। 2700টা পূর্ণ ঘনস্ত সংখ্যা হবে না, হবে কি হবে না সেটা আমাদের জানতে চাইছে। তাহলে এটাকে এখানে লিখো, 5 দিয়ে দাও প্রথমে। 5 5 এ 25 কত হচ্ছে 20, 5 4 এ 20, তারপর 0, আবার 5 দিয়ে দাও। 5 একে 5, এখানে কত আছে 4 আছে, মানে হবে না। তারপর 0 দিয়ে 40, 5 8 40, এখানে এবার 2 দাও, 2 5 এ 10, 2 4 এ 8, আবার 2 দাও, কত হবে 2, মানে হচ্ছে 4 হচ্ছে, তারপর এখানে 14 হচ্ছে, মানে 7। 3 দিয়ে দাও, 3 9, এখানে 3, এখানে 3। তাহলে 2700 সমান কি লিখতে পারি, 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। কটা 5-এর গুণফল আছে, দুটো 5-এর গুণফল, তাহলে 5 টু দি পাওয়ার 2 গুণিতক কটা 2-এর গুণফল আছে, দুটো 2-এর গুণফল আছে, তাহলে 2 স্কোয়ার গুণিতক কটা 3-এর গুণফল আছে, কটা 3 আছে, 3টে 3-এর গুণফল আছে, মানে 3 টু দি পাওয়ার 3। দেখো এটা তো চলে আসছে 3 টু দি পাওয়ার 3, কিন্তু 2-এর মাথায় দেখো 2 আছে, 5-এর মাথায় 2 আছে, এর মাথায় 3 নেই। আমাদের কি নিয়ে আসা দরকার ছিল, 3 আসে যেন, ঠিক আছে। 3 তো নেই, তাহলে 3 যদি না থাকে বলে দেবো কি 2700 সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে না। সংখ্যাটি পূর্ণ ঘনক সংখ্যা হবে না। কীভাবে অঙ্কগুলো করতে হবে নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরের অঙ্ক 3 দাগের অঙ্কগুলো কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি, ঠিক আছে। এই সংখ্যাগুলো আমাদের 3 দাগের অঙ্কগুলো কি জানতে চাইছে, বলছে নিচের কোনগুলি পূর্ণ ঘন সংখ্যা নয়। আমরা ওভাবে উৎপাদক করে দেখব যে সংখ্যাগুলোর মাথায় 3 আসবে সেগুলো হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, যাদের মাথায় 3 বা ঘাত 3 আসবে না তারা পূর্ণ ঘন সংখ্যা হবে না, ঠিক আছে। তাই আমাদের কি চেক করতে হবে, শুধু দেখতে হবে যে ঘাতটা 3 আসছে নাকি। প্রথমে দেখো 3 দাগের অঙ্কটা যদি করো, 3 দাগের 1-এর অঙ্কটা 216 দেওয়া আছে, তাই তো। 216কে ভাঙো, 2 দিয়ে দাও, কত হবে 1, তারপর 0, এখানে হবে 8, আবার 2 দিলে কত হবে 5 4, আবার 2 দিলে কত হবে, 2 দিলে হচ্ছে 2, তারপর কত হচ্ছে 7, 3 দাও, তারপর হচ্ছে 9, আবার 3 দিলে 3, তাহলে কত হচ্ছে 216 সমান লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, ঠিক আছে। কটা 2-এর গুণফল, 3টে 2-এর গুণফল, তাহলে কি 2 টু দি পাওয়ার 3 গুণিতক কটা 3-এর গুণফল, 3টে 3-এর গুণফল, তাহলে এইটা সমান আমরা বলতে পারি, এটা সমান বলতে পারি দুটোর মাথায় কিউব আছে, মানে এটাকে লিখতে পারি 2 গুণিতক 3 পুরোটার হোল কিউব, ঠিক আছে। 2-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 6, মানে এই মানটা হচ্ছে 6 কিউবের সঙ্গে সমান। 6-এর ঘাত কত 3 আসতেছে, তাহলে কি এটা ঘনক হবে, তাহলে এটা লিখে দেবো। কি জানতে চেয়েছিল, কোনটি পূর্ণ ঘনক সংখ্যা নয়, আমরা লিখে দেবো এটি পূর্ণ ঘনক সংখ্যা নয়। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে 2 দাগের কি বলেছে, 2 দাগেরটা বলছে 343। 343কে ভাগ করো, কি দিয়ে ভাগ করে দিতে পারা যায়, প্রথমে 343কে কি দিয়ে ভাগ করবে, 343কে দেখো 7 দিয়ে দিয়ে দাও, একবারেই 7 দিয়ে দাও, দেখি 7-এ চলে যাবে, 7 দিয়ে দিলে 7 4 28, কত নামবে 34 থেকে 6, এখানে হবে 63, 7 9 63, কত হচ্ছে 7 দিয়ে দিলে 49, আবার 7 দিয়ে দিলে 7, তাহলে 340 সমান কি লিখতে পারি 7 গুণিতক 7 গুণিতক 7, কটা 7-এর গুণফল, 3টে 7-এর গুণফল, তাহলে দেখো 7-এর মাথায় 3 এসে আছে, মানে কি ঘনক হবে এটি, তাহলে এটি লিখে দেবো এটি, সরি আগেরটা দেখো যেটা পূর্ণ ঘনক সংখ্যা নয়, এটা ভুল, পূর্ণ ঘনক সংখ্যা হবে না, কারণ 6-এর মাথায় 3 দেওয়া আছে, তাহলে পূর্ণ ঘনক সংখ্যা হবে, এটিও তো পূর্ণ ঘনক সংখ্যা হবে, কারণ 7-এর মাথায় 3 আসছে, তাহলে এটি পূর্ণ ঘনক সংখ্যা। তাহলে দেখো প্রথম দুটো সংখ্যা পূর্ণ ঘনক সংখ্যা বেরিয়ে গেল, ঠিক আছে।
এরপরে 3-এর দাগে 3-এরটা, 3-এর দাগে 3-এরটা কি বলেছে 1024, এই সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 1024কে উৎপাদকে ভাঙো, প্রথমে 5 2 দিয়ে দাও, 2 দিলে কত হবে 5, তারপর 1, তারপর কত হবে 2। যারা নয় বুঝতে পারবে তারা 1024কে 2 দিয়ে ভাগ করে তারপর মানটা এখানে বসিয়ে দেখবে। এরপরে আবার যদি 2 দাও, 2 দুগুণে 4 কত হবে 1, এখানে কত আছে 1, তাহলে কি 11, 2 5 10, 11 থেকে 10কে বিয়োগ করলে 1, এখানে কত আছে 2, 2 6 12, এইটা। আবার যদি 2 দাও, 2 একে 2, 2 দুগুণে 4, এখানে কত হবে 16, 2 8 16। এরপরে আবার 2 দাও, 2 6 12, এখানে কি 4 হবে। আবার 2 দাও, 2 দিলে কত হবে এখানে 3, এটা হচ্ছে 2। আবার 2 দাও, এখানে হবে 1, এখানে কত হবে 6 হবে। আবার 2 দিলে এখানে হবে 8, এখানে 2 দাও আবার 4 হবে, এখানে হবে 2, এখানে হবে 2। মানে কটা 2 পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2 পাচ্ছি। 1 গুণিতক 2 গুণিতক 2, দেখো 10টা 2 যেমন লেখা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রথম 3টা 2 দিয়ে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 গুণিতক এই 3টা 2 দিয়ে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, দেখো 3টা করে 2 এর গুণফল আছে তো, তাই না। গুণিতক 1 2 3, এই 3টা 2 লিখে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 গুণিতক 2। দেখো এখান পর্যন্ত যখন ছিল আগের সংখ্যাটা, তখন কি হয়েছিল, তখন হচ্ছে ঘনক এসেছিল, কারণ প্রত্যেকটা 2 এর প্রত্যেকটার ঘাত হচ্ছে 3 আসছিল। আমরা তো বলেছিলাম 3 এলে হচ্ছে ঘনক হয়ে যাবে, তাহলে প্রত্যেকটা ঘাত 3 এসেছিল। কিন্তু এইখানে যখন চলে এসেছে তখন কি হয়ে যাচ্ছে 2 এর মাথায় 1 চলে আসতেছে, মানে কি ঘনক নয়। আমাদের কি জানতে চেয়েছিল যে নিচের কোনগুলি পূর্ণ ঘনক সংখ্যা নয় লিখি, ঠিক আছে। তাহলে লিখবো এটি পূর্ণ ঘনক সংখ্যা নয়। কিভাবে বের করতে হলো, বের করতে হবে অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। এরপরে দেখো আমি 4-এর দাগেরটা করাচ্ছি না, 5-এর দাগেরটা করাচ্ছি। তোমরা 4-এর দাগের আর 6 দাগের অঙ্কটা এইভাবে বের করে দেখবে যে পূর্ণ ঘনক হচ্ছে না হচ্ছে না, ঠিক আছে। এবার দেখো 5-এর দাগের অঙ্কটা বলছে 1744, তাহলে 1744কেও আমরা ওইভাবে ভাঙবো। প্রথমে দেখো 2 দিয়ে দিলাম, 2 দিলে কত হবে 17 আছে, তাহলে 2 নামটা রাখলে 2 8 16, তারপর 14 হবে 7, তারপর দেবো 2, 2 দুগুণে 2 দুগুণে 4 হয়। আবার 2 দিলে 2 4 8, 2 3 6, এখানে কত 12 আছে, 2 6 12। আবার 2 দাও, 2 2 দুগুণে 4, 2 একে 2, এখানে কত আছে 3 থেকে 2কে বিয়োগ করলে 1, 1 এর সঙ্গে 6 এখানে কি 16 হচ্ছে, 2 8 16। আবার 2 দিয়ে দাও 1, এখানে 0, 2 9 18। এবার দেখো এবার তো আর 2 যাবে না, ঠিক আছে। এবার দেখতে হবে আমাদের আর কোন নামটা যায়, ঠিক আছে। 109, 3-এর নামটা কি যাবে, 3-এর নামটা দেখো না, 3-এর নামটা যাবে না, 4-এর নামটায় তো যাবে না, 5-এর নামটায় যাবে না, 6-এর নামটায় দেখো, 6-এর নামটা যাচ্ছে না, 7-এর নামটায় দেখো 7 হচ্ছে, 7-এর নামটায় হচ্ছে যাচ্ছে না, 8-এর নামটায় তো যাবে না, 9-এর নামটায় দেখলে 9-এর নামটাও যাচ্ছে না, 10-এর নামটাও যাচ্ছে না, ঠিক আছে। 11 নামটা কোনো সংখ্যা দিয়ে যখন ভাগ যাচ্ছে না তাহলে আমরা ওভাবে রেখে দেবো, ঠিক আছে। তাহলে আমরা 1744 মানকে লিখতে পারি 2 কটা দিয়ে গুণফল 4টা দিয়ে গুণফল 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 109, এইটা, ঠিক আছে। 3টে 2 কি মানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 গুণিতক 2 গুণিতক 109। দেখো 109 এর মাথাও 3 নেই, 2 এর মাথাও 3 নেই, ঠিক আছে। 3 না থাকলে আমি কি বলেছিলাম ঘনক হবে না, তাহলে কি লিখবো এটিও একটি ঘনক হবে না, তাহলে এটি পূর্ণ ঘনক নয়। এইভাবে তোমরা চেক করে অঙ্কগুলো করবে, কিছুই নয়, শুধু উৎপাদক করবে। উৎপাদক করার পরে দেখবে যে সংখ্যাগুলো আসবে তাদের মাথায় যদি 3 থাকে মানে ঘাত, এদেরকে কি বলা হয়, এদের ঘাত বলা হয়। এই ঘাত যদি 3 হয় সেটি হচ্ছে পূর্ণ ঘনক সংখ্যা হবে, ঘাত যদি না 3 হয় তাহলে সেটি ঘনক হবে না। এইভাবে অঙ্কগুলো করবে, ঠিক আছে। এর পরের অঙ্ক কি বলেছে, দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত 4 সেমি 3 সেমি ও 4 সেমি 3 সেমি ও 3 সেমি।
হিসাব করে দেখি এইরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ একটি ঘনক তৈরি করতে পারবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ওখান থেকে ঘনফলটা বের করব। ঘনফলটা কি করে বের করতে হয়, এই সূত্রটা আয়তঘনকের ঘনফল বের করার সূত্র, এটা তোমাদের টেনে দিয়ে পড়বে। ঠিক আছে, কি করে বের করতে হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, এটা হচ্ছে সূত্র হয়। ঠিক আছে, তাহলে ঘনফলটা যদি বের করি, কি দেওয়া আছে দেখো, অঙ্কটা প্রথমে যদি করি, 4 দাগের অঙ্ক, আয়ত ঘনকের দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে 4 সেমি, প্রস্থ বলে দেওয়া আছে কত, প্রস্থ বলে দেওয়া আছে 3 সেমি, আর উচ্চতা দেওয়া আছে 3 সেমি। ঠিক আছে, আমি এই আয়তঘনকের ঘনফল মানে হচ্ছে আসলে হচ্ছে আয়তঘনকের আয়তনটা বের করব। তাহলে আয়ত ঘনকের ঘনফল কি সূত্র হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো 4 গুণিতক 3 গুণিতক 3, দৈর্ঘ্যের মানটা বসালাম, প্রস্থের মানটা বসালাম, উচ্চতার মানটা বসালাম। এই যে সূত্রটা, এটা তোমরা টেনে গিয়ে পড়বে, ক্লাস 10ম শ্রেণীতে গিয়ে পড়বে। এটা যদি গুণ করো কত হচ্ছে, বা এইভাবে রেখে দাও, কোনো অসুবিধা নেই, এইভাবে এত ঘন সেমি, এককটা কি হবে, ঘন সেমি। ঘনফলের একক সবসময়ের জন্য ঘন কথাটা আসবে। যেমন বর্গক্ষেত্রের সময় আমরা কি বলছিলাম, বর্গ সেমি লিখতাম ক্ষেত্রফলের সময়, সেরকম ঘনফলের সময় ঘন সেমি লিখবে। ঠিক আছে, এরপরে কি লিখবো, আয়ত ঘনকটি ঘনক হতে পেলে প্রয়োজন, এইটি যদি ঘনক হতে হয় তাহলে কি হতে হবে, আয়ত ঘনকটি ঘনক হতে গেলে প্রয়োজন, ঘনক হতে গেলে কি প্রয়োজন, কটা 3 আছে, 2টো 3 আছে, তার সঙ্গে যদি একটা 3 গুণ করি তবে তো 3-এর মাথায় 3 আসবে। কটা 4 আছে, একটা 4 আছে, তার সঙ্গে যদি আরও 2টো 4 যদি গুণ করি তবে তো 4-এর মাথায় এইটা আসবে, তখন হচ্ছে ঘনক হবে। মানে কি, 3-এর মাথায় 3 গুণিতক 4-এর মাথায় 3। আমার ছিল কটা 3, 2টো 3 নিয়ে এসছি, কটা 3, একটা 3কে নিয়ে আসছি। ছিল কটা 4, একটা 4 নিয়ে আসছি, কটা 4, 2টো 4কে নিয়ে আসতেছি। তাহলে অতিরিক্ত ঘনকের কতগুলি প্রয়োজন, অতিরিক্ত ঘনকের প্রয়োজন হচ্ছে 4 গুণিতক 4 গুণিতক 3, এইটা প্রয়োজন হচ্ছে। তাহলে লিখে দেবো অতএব অতিরিক্ত ঘনকের প্রয়োজন, ঘনকের প্রয়োজন সমান কি কি লাগছে, 4 গুণিতক 4 গুণিতক 3, তবেই হচ্ছে এটি ঘনক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অতিরিক্ত ঘনকের কত প্রয়োজন হচ্ছে, 4-এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 16, 16 3-এ 48টি। ঠিক আছে, তোমাদের কি জানতে চেয়েছিল বলো তো, অঙ্কটায় জানতে চেয়েছিল হিসাব করে দেখি কতগুলি আয়তঘন জুড়ে ঘনক তৈরি করতে পারবে। কতগুলি আয়তঘন লাগ দিচ্ছে, তাহলে বাকি অতিরিক্ত আয়তঘন কতগুলি লাগ দিচ্ছে, 48টি লাগ দিচ্ছে। তাহলে লিখে দেবো অতএব 48টি আয়তঘনক ঘন জুড়ে ঘনক তৈরি করতে পারবো। এইটা হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরের অঙ্ক 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কগুলো কি বলেছে, 5 দাগের অঙ্কগুলো জানতে চাইছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘনক সংখ্যা হবে। কি বলছে, এক্ষেত্রে বলছে গুণ, এক্ষেত্রে হবে ভাগ। ঠিক আছে, 6 দাগের অঙ্কগুলো পরে আসতেছি, আগে 5 দাগের অঙ্কগুলো কি বলেছে, নিচের সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলে পূর্ণ ঘনক সংখ্যা হবে। আমি অঙ্কগুলো করে দেখাচ্ছি, দেখো খুব সহজ অঙ্ক। প্রথমে সেরকমই আগে যেরকম উৎপাদকে ভাঙতাম সেরকম উৎপাদকে ভাঙবো, ভেঙে দেখবো কত গুণ করলে ঘনকটি পূর্ণ ঘনক সংখ্যা হবে। পূর্ণ ঘনক মানে আমি তো বলেছিলাম উৎপাদক ভাঙার পরে যে সংখ্যাগুলো আসবে তাদের প্রত্যেকটির ঘাত যেন 3 থাকে, তবে হচ্ছে পূর্ণ ঘনক সংখ্যা হয়। তাহলে দেখো প্রথমে অঙ্কটা যদি করি, 5 দাগের 1 অঙ্কটা কি বলেছে, বলেছে 675, তাহলে একে উৎপাদকে ভাঙবো, 5 দিয়ে দাও,
কত হবে 1, এখানে কত হবে 17, ভাগ করে দেখতে পারো তোমরা। 5-এ দিলে কত হবে 5 একে 5, এখানে কত নামবে 1, এখানে কত নামবে 7, 5 3-এ 15, এখানে কত নামবে 2, এখানে কত নামবে 5, আবার হচ্ছে 5-এ দিলে 25, তাহলে কত হচ্ছে 135। আবার 5-এ দিয়ে দাও, 5 2 10, 5 7 35। এবার যদি 3-এ দাও, 3 3-কে 9, 3 9 27, আবার হচ্ছে 3 3-কে 9, তাহলে 675 সমান কি লিখতে পারি, 675কে লিখতে পারি 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, এইটা লিখতে পারি। এটার সমান আবার কি বলতে পারি, কটা 5-এর গুণফল, দুটো 5-এর গুণফল, মানে কি 5-এর মাথায় 2 লিখতে পারি, একই রকম আগের অঙ্কগুলোর মতোই। আর কটা 3-এর গুণফল, 3টে 3-এর গুণফল, তাহলে 3-এর মাথায় 3 লিখতে পারি। এইবার দেখো আমাকে কি করতে হবে, যে আমি কি বললাম কখন পূর্ণঘন সংখ্যা হবে, এইটা যখন হচ্ছে দেখো 3-এর মাথায় তো 3 মাথায় 3 চলে আসতেছে, কিন্তু 5-এর মাথায় 2 আছে, এই 5-এর মাথায়কে 3 নিয়ে আসতে হবে, ঠিক আছে, তবে হয়ে যাবে এইটা একটা পূর্ণঘন সংখ্যা। আমাকে কি বলতে, বইয়ে কি জানতে চেয়েছিল, যে কত গুণ করলে এই সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে দেখো দুটো 5 ছিল, আমি যদি আর একটা 5-কে গুণ করে দিই, তাহলে এখানে কত হয়ে যাবে 3 হয়ে যাবে না, দুটো 5 ছিল, 2 ছিল, আমি যদি একটা 5-কে গুণ করে দিই কত হয়ে যাবে 3টে 5 হয়ে যাবে, মানে এখানে 3 হয়ে যাবে, আর এখানে 3 হয়ে যাবে, মানে কি এই সংখ্যাটা হচ্ছে পূর্ণঘনক সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে লিখব অতএব যেহেতু 5 উৎপাদকটির, ভাষাগুলো লক্ষ্য রাখবে, 5 উৎপাদকটির ঘন নেই, ঘন নেই, দেখো 5 উৎপাদক ঘন নেই, ঘন মানে কি মাথায় বলেছিলাম 3 নিয়ে আসতে হবে, ঘন নেই, সেহেতু সেহেতু সরি ঘন নেই, সেহেতু 5-কে সেহেতু 675 ছিল, 675-কে ঘন নেই, মানে কি ঘন করতে হলে কত দিয়ে গুণ করতে হবে, এক্ষেত্রে দুটো আছে আর একটা গুণ করলে ঘন হয়ে যাবে, তাহলে 675-কে 5 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা পাওয়া যাবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। আমাদের কি জানতে চেয়েছিল, যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে, 5টাই তো সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে এই ক্ষেত্রে, ঠিক আছে, আর ধনাত্মক মানে কি 5 তো নিশ্চয়ই ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, আমাদের ধনাত্মক নাকি চেক করতে হবে, ঋণাত্মক সংখ্যা এখানে নিয়ে আসা যাবে না। তাহলে 5-কে দিয়ে গুণ করলে এই 675 সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। একই রকমভাবে দেখো 2-এর দাগের অঙ্কটা করো, 2-এর দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে, 200 দেওয়া আছে তোমাকে, তাহলে 200-কে দিয়ে ভাঙো, প্রথমে 2-এ দাও কত হবে 100, তারপর 2-এ দাও কত হবে 50, তারপর 2-এ দাও কত হবে 25, তারপর 2-এ দিলে 5, এখানে হবে 5। তাহলে 200-কে সমান কি লিখতে পারি, 200 সমান লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 2, কটা 2-এর গুণফল, 3টে 2-এর গুণফল, গুণিতক কটা 5 আছে, দুটো 5 আছে, ঠিক আছে। তাহলে এটা সমান লিখতে পারি 3টে 2-এর গুণফল মানে 2⁻³ গুণিতক দুটা 5-এর গুণফল মানে 5 এর স্কোয়ার, এইটা, ঠিক আছে। তাহলে দেখো এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে কার ঘন নেই, দেখো 5-এর ঘন নেই, 5-এর তো ঘন নেই, 5-এ কত আছে 3 আছে, ঠিক আছে। 5-কে যদি ঘন করতে হয়, এখানে কটা 5 ছিল, দুটো 5 ছিল, তাহলে আর একটা 5 দিয়ে আমি গুণ করে দিই, তাহলে এখানে কি ঘন হয়ে যাবে। তাহলে এবার কি লিখব, যেহেতু 5 উৎপাদকটির, এই সংখ্যাটার উৎপাদক কি কি 2 আর 5 আসতেছে, 5 উৎপাদকটির ঘন নেই, সেহেতু 200-কে 5 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে।
এইভাবে অঙ্কগুলো সব করবে, ঠিক আছে। অঙ্কগুলো খুব সহজ। এরপর দেখো, এরপর তোমরা 3-এর দাগের আর হচ্ছে 4-5-এর দাগের অঙ্কটা করবে, ঠিক আছে। আচ্ছা আমি 5-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি, তোমরা 3-এর দাগের অঙ্কটা করবে। দেখো 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, 5-এর দাগের 4-এর দাগের অঙ্ক হচ্ছে 121 বলে দেওয়া আছে। এর সঙ্গে কত গুণ করলে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাকে গুণ করলে এটি পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে 121কে যদি ভাঙো, প্রথমে কতই যাব, 121কে ভাঙলে প্রথমে দেখো 11ই দিচ্ছি, তারপর 11 দিয়ে ভাঙলে কত হবে, একে দিলে হচ্ছে, এটা ভাগ করি দেখো, 11 দিলে একে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে 1 নামবে, 11 দিলে 11, তাহলে 11 হচ্ছে। তাহলে 121 সমান কি লিখতে পারি, 121 সমান কি লিখতে পারি, 11 গুণিতক 11। কটি 11 গুণফল আছে, দুটি 11, তাহলে 11^2, ঠিক আছে। কিন্তু আমাদের কি করতে হয়, আমি তো বলেছিলাম 11 মাথায় 3 নিয়ে আসতে হবে, তাহলে দুটো 11 গুণফল হচ্ছে 2, 11^2 হচ্ছে, আর একটা 11 যদি গুণ করে দিই তখন কি 11 মাথায় 3 চলে আসবে, 11 মাথায় 3 আসা মানে এই সংখ্যাটা কি হয়ে যাবে, তখন এর সঙ্গে 11 গুণ করা মানে এই সেই সংখ্যাটাই, সেই গুণফলটাই হচ্ছে পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে এবার কি লিখব, যেহেতু 11 উৎপাদকটির ঘন নেই, সেহেতু 121-এর সঙ্গে 11 গুণ করলে গুণফলটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে দেখো তোমরা 5-এর দাগের অঙ্কটা নিজেরা পারবে, করবে, চেষ্টা করবে, ঠিক আছে। প্রথমে 5 দিয়ে কাটবে, দেখবে উৎপাদকে ভেঙে, উৎপাদকে তো ভাঙা তোমরা নিজেরা জানো, করে দেখবে নিজেরা, ঠিক আছে। এরপর দেখো 6-এর দাগের অঙ্ক চলে আসতেছি। 6-এর দাগের অঙ্কটা কি বলেছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে, হিসাব করে দেখি। সেক্ষেত্রে কি ছিল, গুণ করলে, এক্ষেত্রে কি বলেছে, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, ঠিক আছে। তাহলে 6-এর 1-এর দাগের অঙ্কটা কীভাবে করছি দেখো, কি দেওয়া আছে, 7000 দেওয়া আছে। তাহলে 7000কে দেখো প্রথমেই 7000কে 10-এ দিয়ে দাও, ঠিক আছে। 10-এ দিলে কত হবে, বা 7-এ দিয়ে দাও, 7-এ দিলে কত হবে, 1000 হয়ে যাবে, ঠিক আছে। 7000কে 7 দিয়ে ভাগ করলে 1000, এখানে দিয়ে আবার 10-এ দিয়ে দাও, 10-এ দিলে কত হবে, 10-এ দিলে হচ্ছে এখানে 100 হবে, আবার এখানে 10-এ দিলে কত হবে, 10 একে 10, এখানে 0 ছিল 10, তাহলে 7000 সমান কি লিখতে পারি, 7 গুণিতক 10 গুণিতক 10 গুণিতক 10, এইটা আছে 7000কে ভাঙলে। তাহলে 7 তো একটা ছিল, 7 পড়ে রইল, 10 কবার আছে, 3 বার আছে, তাহলে 10-এর মাথায় 3, ঠিক আছে। এবার এইটার ক্ষেত্রে দেখো কি বলেছে, কাকে দিয়ে কত দিয়ে ভাগ করলে ভাগফলটা পূর্ণঘন সংখ্যা হবে। আমার আসছে কত, এইটা যদি 7 দিয়ে ভাগ করে দেই তাহলে কি হবে বলো তো, এই সংখ্যাটা যদি 7কে দিয়ে ভাগ করে দেই, 7 কেটে যাবে, তাহলে বাকি পড়ে রইল কত, 10^3। এই সংখ্যাটা কি, এটা পূর্ণঘন সংখ্যা, ঠিক আছে। তাহলে কত দিয়ে ভাগ করতে চলে যাচ্ছে, 7 দিয়ে ভাগ করতে এই সংখ্যাটা একটি পূর্ণঘন সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে লিখব, যেহেতু 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 7000-এর একটি উৎপাদক 7, সেহেতু 7000কে 7 দিয়ে ভাগ করলে ভাগফলটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এইরকম অঙ্ক, ঠিক আছে। এরপর দেখো আমি 2-এর দাগের অঙ্কটা করাচ্ছি, একটা ছেড়ে একটা করাচ্ছি, 3-এর দাগের অঙ্ক চলে যাচ্ছি। 2-এর দাগের অঙ্কটা নিজেরা করবে, খুব সহজ অঙ্ক এইটা। এবার এইটাকে যদি ভাঙো, এটাকে ভাঙো, প্রথমে কত দিব, 2-এ দিয়ে দাও, 2-এ দিলে কত হবে, 2, এখানে কত হবে 1, এখানে 19 হচ্ছে, মানে কি 19 মানে 9-এ দিলে 18 হবে,
তাহলে এখানে 14 হচ্ছে, মানে কত হচ্ছে 7 হচ্ছে, ঠিক আছে। এবার এখানে কত দেবো, এটা দেখো 13 দিয়ে দাও। 13 দিলে কত হবে, 13 দিলে হচ্ছে 1, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 9, ভাগ করে দেখতে পারো, দেখবে 169 আসবে। 169কে যদি 13 দিয়ে দাও কত হবে, 1 দিলে 13, এখানে 3 নামবে, এখানে 9, মানে কি 13 3 39। তাহলে হচ্ছে এটা কত হচ্ছে, এটা তোমরা ভাগ করে দেখবে, কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি উৎপাদকের ভেরিয়েশনটা করা তোমরা ছোটোবেলা থেকে শিখে আসতেছো, সেই জন্য এটাকে বলছি না আর। উৎপাদকে মোটামুটি ভাঙবে, ভাঙার পরে দেখবো কি আসতেছে, 2 গুণিতক 13 গুণিতক 13 গুণিতক 13। তাহলে এই সংখ্যাটা মানে কি হচ্ছে, 2 এর মাথায় কিছু মানে কত আছে, 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 গুণিতক 13কে কবার গুণ করেছি, 3 বার গুণ করেছি, তাহলে 13 টু দি পাওয়ার 3। এবার দেখো এই সংখ্যাটাকে যদি কত বাকি কত পড়ে রইল, একটা উৎপাদক 2 পড়ে আছে, এটা তো এই দুটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে দেখো এটা 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 কি, এটা একটা পূর্ণঘন সংখ্যা হয়ে যাচ্ছে এই সংখ্যাটা, এই 13 টু দি পাওয়ার 3টা, ঠিক আছে। তাহলে কত দিয়ে ভাগ করলে 13 টু দি পাওয়ার 3টা পূর্ণঘন সংখ্যা আসতেছে, 2 দিয়ে ভাগ করলে এটা একটা পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে লিখব, যেহেতু 4394 এর একটি উৎপাদক 2, সেহেতু 4394কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে দেখো 5 দাগের অঙ্কটা ছোট আছে, তোমরা নিজেরা করবে, আমি করে দিচ্ছি। আমি দেখো 4 দাগের অঙ্কটা করাচ্ছি। 5 দাগের অঙ্কটা ছোট আছে, তোমরা নিজেরা করতে পারবে, আমি 4 দাগের অঙ্কটা করাচ্ছি। এইটা দেওয়া আছে, প্রথমে 10 দিয়ে দেবো, 10 দিলে কত হবে, 6 হবে, ঠিক আছে। তারপর কত হবে, তারপর হচ্ছে 7 হবে, তারপর হচ্ছে 5, ঠিক আছে এইটা। এরপরে কত দেবো, 5 দেবো, 5 একে 5, এখানে কত হবে 17, 5 3 15, তাহলে কত হবে 25, 5 5 25, এখানে আবার 5 দিয়ে দাও, 5 দিলে কত হবে 5 দুগুণে 10, তাই না, 5 দুগুণে 10, 5 দুগুণে যখন 10 হচ্ছে, তাহলে কত হচ্ছে 10, এখানে হচ্ছে 35, তাহলে 7 দিয়ে দেবো, 3 দিয়ে দাও, 3 দিলে 3, আবার 3, এখানে 3, ঠিক আছে এইটা। তাহলে এটা কত হচ্ছে, এটার সমান লিখতে পারি 10 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে সংখ্যাটা কত হচ্ছে, 10 গুণিতক 5 গুণিতক কটা 5-এর গুণফল, দুটো 5-এর গুণফল, এখানে কটা 3 আছে, 3 টু দি পাওয়ার 3, এইটা লিখতে পারি তো এটা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস কি করতে পারি, আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই 10কে আবার লিখতে পারি না 2 গুণিতক 5, এই অঙ্কটার ক্ষেত্রে 10কে আমরা কি জানি 2 গুণিতক 5 আকারে লিখতে পারি, গুণিতক 5 টু দি পাওয়ার 2 গুণিতক 3 টু দি পাওয়ার 3, মানে কি পেলাম 2 গুণিতক এখানে একটা 5, এখানে দুটো 5-এর গুণফল, মানে মোট কটা 5, 5-এর মাথায় 3 হবে, এখানে কত হবে 3-এর মাথায় 3, ঠিক আছে। তাহলে দেখো 2টাকে যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে কি এই সংখ্যাটার মাথায় 3 আছে, এই সংখ্যাটার মাথায় 3 আসছে, তাহলে কি এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে, কত বাদ দিলে হচ্ছে 2 বাদ দিলে হচ্ছে। তাহলে লিখব, যেহেতু 6750 এর একটি উৎপাদক 2, সেহেতু 6750 থেকে 6750কে 2 দিয়ে ভাগ করলে, আগের ভাষা লিখতেছি, ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্ক। এরপরে 7 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্কগুলো কি বলেছে,
এই নিচের পূর্ণঘন সংখ্যাগুলি মানে কি, এই প্রত্যেকটা একটা পূর্ণঘন সংখ্যা, ঠিক আছে। এই পূর্ণঘন সংখ্যাগুলো কি বলছে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, মানে ওই যে উৎপাদকে বিশ্লেষণ করা যাকে বলা হয় মৌলিক উৎপাদক, মানে কি প্রত্যেকটা মৌলিক সংখ্যা দিয়েই কেবলমাত্র ভাগ করব, ঠিক আছে, তাকে বলা হয় মৌলিক উৎপাদন। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে কি বলেছে, ঘনফল লিখি, এদের ঘনফলগুলোকে বের করতে বলছে, করব। দেখো প্রথমে যদি একের দাগের অঙ্কটা করি, 512 এটা দেওয়া আছে। প্রথমে একে মৌলিক উৎপাদকে ভাঙতে বলেছে, তাহলে মৌলিক উৎপাদকে যদি ভাঙি, 2 দাও, কত হবে, 2 দুগুণে 4, কত হচ্ছে 11, তাহলে 5 দিয়ে দাও, তারপর হচ্ছে 6। এইটা যদি না করতে পারো, এখানে আমি তো বললাম 512কে ভাগ করে তারপর এখানে করবে। তারপর 2 দাও, 2 একে 2, 2 দুগুণে 4, কত হচ্ছে 16, 2 আসতে 16। আবার 2 দাও, 2 6 12, এখানে কত হচ্ছে 2 4 8। আবার যদি 2 দাও, 2 3 6, এখানে কত হবে 2 3 6, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 2 3 6, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 2। আবার 2 দাও, কত হচ্ছে 16। আবার 2 দাও, কত হচ্ছে, এখানে হচ্ছে 16, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে এখানে হচ্ছে 8। আবার 2 দাও, এখানে 4 2 4 8, আবার 2 দিলে 2 দুগুণে 4। তাহলে কটা 2 এর গুণফল পাচ্ছি, 512 মানে 1 2 3 1 2 3 1 2 3, মানে মোট 9টা 2 এর গুণফল পাচ্ছি। তাহলে 512 সমান লিখবো 2 গুণিতক 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 2, এইটা। এবার এখান থেকে আমরা কি বলতে পারি, প্রথম 3টা 2 মানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 গুণিতক, তারপর এই 3টা 2 দিয়ে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, আবার এই 3টে 2 দিয়ে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। প্রত্যেকটা মাথায় যখন 3 থাকে, আমি কি বলেছিলাম, লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 2 পুরোটার হোল কিউব। প্রত্যেকটা মাথায় যেহেতু 3 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এটা সমান বলতে পারি 2 গুণিতক 2 গুণিতক 2 মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 3। এইবার কি বের করতে বলছিল, মৌলিক উপাদান বিশ্লেষণ করতে বলছিল, করলাম, ঠিক আছে। তারপর দেখো বলেছিল ঘনমূল। তাহলে ঘনমূল জিনিসটা কি, ঘনমূল জিনিসটা হচ্ছে যাকে কিউব করলে বা যার ঘন করলে এই সংখ্যাটা আসতেছে, সেইটা হচ্ছে, সেই সংখ্যাটাকে বলা হয় ঘনমূল। কি বললাম, যেই সংখ্যাটাকে ঘন করলে এই সংখ্যাটা পাচ্ছি, সেইটা হচ্ছে ওই সংখ্যাটার ঘনমূল, ঠিক আছে। তাহলে দেখো যেরকম বের করতাম 2 এর বর্গ করলে কত হতো, 4 হতো, তাহলে কি বলতাম 4 এর বর্গমূল কত হবে, 2 হতো। সেরকম এখানে বলবো 512 ঘনমূল হচ্ছে 8, তাহলে লিখবো 512 এর ঘনমূল সমান 8। ঠিক একই রকম কনসেপ্ট বলে এখানে এটাকে দিয়ে বোঝালাম, ঠিক আছে, আর কিছুই নয়। এরপরে 2 দাগের অঙ্ক 1728, তাহলে এইকেও প্রথমে মৌলিক উৎপাদকে ভাঙবো। আমরা তো জানি 2 একটা মৌলিক সংখ্যা, মৌলিক উৎপাদকে ভাঙলে কত হবে, 2 আসতে 16, তারপর 12 আছে, 2 6 12, তারপর আর আছে মানে কি 2 4 8। আবার 2 দাও, 2 4 8, 2 3 6, আবার কত হবে 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দাও, 2 দিলে কত হবে 2 দুগুণে 4, এখানে কত হবে, এখানে আছে 13, ঠিক আছে, সরি 2 দুগুণে 4, এখানে 3 আছে মানে কি 1 দেবো, এখানে আছে 12, তাহলে 6 দেবো, 2 6 12 হবে। আবার যদি 2 দাও, 2 একে 2, এখানে 6 আছে, তার মানে সরি এখানে 1 আছে, ভাগ যাবে না, মানে এটা 0 নিতে হবে। তারপর তো এখানে 16 আছে, 2 আসতে 16। আবার 2 দাও, 2 5 10, এখানে কত হবে 2 4 8। আবার 2 দাও, 2 দুগুণে 4, এখানে 5 থেকে 4কে বিয়োগ করলে 1, এখানে কত হচ্ছে 4, তাহলে 2 7 14, 3 দিয়ে দাও, 3 9 27, 3 3 9। তাহলে 1728 সমান কি পাচ্ছি, কটা 2 এর গুণফল, 1 2 3 4 5 6, 6টা 2 এর গুণফল, 3টা হয়ে গেল, এইভাবে 3টা হয়ে গেল। আর কি দেওয়া আছে, কটা 3 এর গুণফল, 3টে 3 এর গুণফল, এইটা। তাহলে এটা সমান বলতে পারি প্রথম 3টা 2 মানে কি 2 টু দি পাওয়ার 3 গুণিতক এই 3টা 2 মানে কি 2 টু দি পাওয়ার 3 গুণিতক এই 3টা 3 মানে কি 3 টু দি পাওয়ার 3, মানে বলতে পারি প্রত্যেকটা মাথায় 3 আছে, মানে এইভাবে বলেছিলাম ব্র্যাকেটের মধ্যে 2 গুণিতক 2 গুণিতক 3 পুরোটার হোল কিউব বলা হয় এটাকে, ঠিক আছে। গুণ করো 2 দুগুণে 4, 4 3 12, মানে 12র মাথায় 3। তাহলে ঘনফল কত আসতেছে 1728-এর,
1728 ঘনফল নয়, ঘনমূল। ঘনফলটা হচ্ছে 12, যদি বলে 12 ঘনফল কত তখন বলবে 1728, আর যদি বলে 1728 ঘনমূল কত তখন হচ্ছে এইটা 12। ঠিক আছে, তাহলে 1728 এর ঘনমূল সমান কত হচ্ছে 12। এইটা হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরে 3 দাগের অঙ্কটা তোমরা এইভাবে অ্যাজ ইউজুয়াল নিজেরা করবে। আমি 4 দাগের অঙ্কটা করাচ্ছি। দেখো 15,625, যদি এটাকে উৎপাদকে ভাঙো, প্রথমে 5 দিয়ে দেবো। 5 তো একটা মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা, 5 3 15। তারপর দেখো 6 আছে মানে 1 দেবো। তারপর দেখো 12 হবে, 5 2 10। তারপর দেখো এখানে 2 নামবে, এখানে হবে 5, তাহলে কি 25, 5 5 25। যদি অসুবিধা হয় বুঝতে, আমি তো বললাম ভাগ করে এখানে বসাবে। ঠিক আছে, আবার যদি 5-এ কাটো, 31 আছে, 5 6 30। তারপর দেখো এখানে 1 নামবে, এখানে কত নামবে 2, তাহলে 12 আসছে, তাহলে কি 5 2 10। আবার কত হবে 25, 5 5 25। এইটা আবার যদি 5-এ কাটো কত হবে, 5 1 5। ঠিক আছে, তারপর কত হচ্ছে 12 হবে, 5 2 10। তারপর কত হবে 5 5 25। আবার যদি 5-এ কাটো, 5 2 10, এখানে কত হবে 25 আসবে, তাহলে 5 5 25। আবার 5-এ কাটলে 5, কটা 5-এর গুণফল 1 2 3 4 5 6, তাহলে 15,625 মানে হচ্ছে 6টা 5-এর গুণফল। এইটা দেখো প্রথম 3টা 5 দিয়ে কি লিখতে পারি, প্রথম 3টা 5-এর গুণফল লিখতে পারি 5 টু দি পাওয়ার 3। তারপরের 3টা 5-এর গুণফল দিয়ে আবার লিখতে পারি 5 টু দি পাওয়ার 3। দুটোর মাথায় যখন কিউব আছে বলতে পারি 5 গুণিতক 5 পুরোটার হোল কিউব 3, বা হোল কিউব বলতে পারি। 5 5-এ গুণ করলে কত হয় 25, 25-এর মাথায় 3, তাহলে 15,625-এর ঘনমূল কত আসতেছে 25 আসতেছে। তাহলে লিখব 15,625 এর ঘনমূল সমান কত আসতেছে 25। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপর দেখো 5-এর দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি, তোমরা শুধু 3-এর দাগের অঙ্কটা করবে। ঠিক আছে, অঙ্কগুলো খুব সহজ, তাই তোমাদের আমি করতে বলতেছি। কি বলছে 10,648। প্রথমে এটাকে 2-এ দিয়ে দেবো। 2-এ যদি দাও কত হচ্ছে, 2-এ দিলে 2 5 10। তারপর কত হবে 2 3 6, 2 2 4, 2 4 8। ঠিক আছে, আবার যদি 2-এ দিয়ে দাও 2 কত হবে, 2-এ দিলে হচ্ছে 2 2 4, 13 হচ্ছে, 2 6 12। আবার দেখো 12 হচ্ছে, 2 6 12, এখানে কত হবে 2। আবার যদি 2-এ দিয়ে দাও কত হবে, এখানে হবে 1, এখানে 3, এখানে 3, এখানে 1। ঠিক আছে, কত আসতেছে দেখো দেখি 1331। ঠিক আছে, এইবার দেখো আমি তোমাদের প্রথম বলেছিলাম, প্রথম পেজটা কোথায় বলেছিলাম, না অত দূর কোথায় যাওয়া হয়নি। ঠিক আছে, 1331-কে, আচ্ছা যাই যাওয়া হচ্ছে না যখন বলে দিচ্ছি। এটাকে 11 দিয়ে ভাগ করো, 11 দিয়ে ভাগ করে দেখো 11 একে 11, কত নামবে 2, এখানে কত নামবে 3, 11 2 22। এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1, এখানে কত নামবে 1, 11 একে 11, কত হচ্ছে 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 121। আর 121-কে আবার 11 দিয়ে কাটলে দেখবে 11 আসবে। উৎপাদকে ভাঙা, তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে দিলাম। ঠিক আছে, এরপরে তাহলে 10,648 সমান কি লিখতে পারি, 3টে 2-এর গুণফল গুণিতক 3টে 11-এর গুণফল, 3টে 2-এর গুণফল গুণিতক 3টে 11-এর গুণফল। এইটা তাহলে এই 3টে 2 দিয়ে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 গুণিতক 3টে 11 গুণফলে 11 টু দি পাওয়ার 3। দুটোর উপরে 3 দেওয়া আছে বা কিউব 3 দেওয়া আছে, তাহলে বলতে পারি 2 গুণিতক 11 পুরোটার হোল কিউব। ঠিক আছে, 2-এর সঙ্গে 11-কে গুণ করো, দেখো 22 আসবে, 22 টু দি পাওয়ার 3। তাহলে 10,648-এর ঘনমূল কত আসতেছে, ঘনমূল আসতেছে 22। 10,648 এর ঘনমূল সমান হচ্ছে 22। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। আমি তো বললাম যদি দেওয়া থাকে 5-এর কিউব সমান হচ্ছে কত হয় বলছিলাম, মুখস্থ করতে বলেছিলাম 125, মুখস্থ করবে তোমরা। ঠিক আছে, এইটা
এখানে তোমাকে বলবে যে 125-এর ঘনমূল কত, তখন তুমি চট করে বলে দিবে 5। আর যদি বলে 5-এর ঘনফল কত, তখন হচ্ছে 125। কথাগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে। দেখো আজ আমি তোমাদের এই সাথে থাকবো তো করালাম, পরের দিন আমরা পরের অনুশীলনী বা পরের কোষে দেখি অঙ্কগুলো করবো।